আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমরা ইতিমধ্যে এইচএসসি 25 যারা আছো তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে দিয়েছো এবং রিসেন্টলি তোমাদের রুটিনও প্রকাশ হয়েছে। 26 জুন থেকে তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা। সো তোমরা দেখো এইচএসসি যে টেস্ট পরীক্ষা দিয়েছো এবং ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত মাত্র তোমরা 4 মাস সময় পাবা। সো এই 4 মাস সময় হচ্ছে সবচেয়ে ক্রুশাল একটা টাইম, ঠিক আছে? সো এই 4 মাস সময়ে তুমি কিভাবে প্রস্তুতি নিলে এইচএসসি পরীক্ষায় এ প্লাস এনশিওর করতে পারবা সেই বিষয়ে হচ্ছে আমরা কতগুলা দিক নির্দেশনা দিব। তুমি যদি এইগুলো ফলো করো ইনশাল্লাহ তুমি এইচএসসি তে এ প্লাস এনশিওর করতে পারবা, ঠিক আছে? সো প্রথমে তোমার এই ভাইয়ের পরিচয়টা আমরা জেনে নিই। আচ্ছা, আমি সাকিব সামি। আমি বর্তমানে অধ্যয়নরত আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা আসছি তোমাদের টেস্ট পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু দিক নির্দেশনা দেব। তো ইংলিশ উইথ সামনা শিকদার ভাইয়ের সাথে। তো ওকে, থ্যাংক ইউ সামি। তোমার সামি ভাইয়ের পরিচয়টা শর্টলি দেওয়ার জন্য। সো দেখো আমরা হচ্ছে কতগুলা বিষয় এখানে আইডেন্টিফাই করেছি। সো যে বিষয়গুলো তোমাকে ফলো করলে তুমি খুবই কনফিডেন্ট হবে এবং তুমি ভালো করা সম্ভব হচ্ছে অনেক বেশি। দেখো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে তোমার কি মাইন্ড সেটআপ। মাইন্ড সেটআপ বিষয়টা হচ্ছে তোমার কি দৃঢ় সংকল্প তৈরি করা এবং মাথার মাঝে একটা পরিকল্পনা তৈরি করা। দেখো তুমি যে এইচএসসির লাইফটাতে তোমার দেড় বছর বা দেড় বছরের যে বেশি সময় অনেকে অনেকভাবে সময় নষ্ট করছো তোমরা। হ্যাঁ, ভন্ডামি করে সময় নষ্ট করছো, ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা মারিয়া সময় নষ্ট করছো, কিংবা তুমি খেলাধুলা করেছো তোমার সময় নষ্ট করছো, তাই না? কিন্তু এই যে এইচএসসি টেস্ট পরীক্ষা তুমি দিয়ে দিচ্ছ আর আছে মাত্র তোমার হাতে কয় মাস? 4 মাস সময়। এখন তুমি নিজের মাঝে কি করো, একটা মনের মাঝে একটা মানসিক ভাবে একটা প্ল্যান তৈরি করো যে আগামী যে 4টা মাস, এই 4টা মাস আমি অন্য কোনো ভাবে সময় দিব না, আমি খেলাধুলায় সময় দিব না, আমি কোনো ফ্রেন্ড সার্কেল খুব বেশি কি সময় নষ্ট করব না। যে 4 মাস সময় আছে 4 মাস সময় হচ্ছে আমি ভালো করে প্রিপারেশন নিব এবং হচ্ছে প্রিপারেশন নিয়ে আমি এইচএসসি তে অ্যাপ্লাই সেন্সিওর করব। দ্যাট মিন্স মানে হচ্ছে মাইন্ড সেটআপ। তুমি পুরোপুরি ডিটারমাইন্ড যে যাই হোক না কেন আমি 4 মাস ভালো করে পড়াশোনা করব, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে তোমার কি একটা রুটিন তৈরি করা। এই বিষয়ে তোমার ভাই কিছু বলবে তোমার? রুটিন তৈরি করা, আমরা সবাই জানি একটা তুমি যদি ভালো করতে চাও একটা স্ট্রাকচার দাঁড় করাতে হবে। তো রুটিন তৈরি করা হলো সবার প্রথম স্টেপ। তুমি মাইন্ড সেটআপে পড়ি তোমাকে আসলে রুটিনটা তৈরি করে নিতে হবে। তুমি কিভাবে তোমার পড়াটাকে সাজাবে। তুমি যেই সাবজেক্টে দুর্বল তুমি সেই সাবজেক্টে একটু বেশি সময় দিবে, যে সাবজেক্টে তুমি সবল সেই সাবজেক্টে কম সময় দিবে। ডেফিনেটলি। তো তোমার ভাইয়ের কথাটা আমি সামারাইজ করি, সেটা হচ্ছে তোমার ভাই বলতেছে জাস্ট খালি পড়াশোনা করলেই হবে না, পড়াশোনা করতে হবে কি টেকনিক্যালি পড়াশোনা করতে হবে। সো সেটার জন্য প্রথমে তোমার মাইন্ড সেটআপের পরে যে বিষয়টা সেটা তোমার একটা রুটিন তৈরি করতে হবে, একটা স্ট্রাকচার দাঁড় করে দিতে হবে। ধরো 24 ঘন্টার মধ্যে তুমি 8 থেকে 10 ঘন্টার একটা রুটিন তৈরি করলা। হ্যাঁ, এই রুটিনটা তৈরি করার পরে তোমার যে বিষয়ের মধ্যে তুমি দুর্বল কম বুঝো ওই বিষয়গুলো বেশি টাইম দিলা, ওইগুলোকে বেশি প্রায়োরিটি দিলা, ঠিক আছে? আর রুটিনের রুটিনের ক্ষেত্রে যে বিষয়টা আছে তোমার তো কি ধরো সকালে একটা টাইম ভাগ করলা, তারপর হচ্ছে কি রাতের একটা টাইম ভাগ করলা। হ্যাঁ, আর বিকাল টাইমে কখনো হচ্ছে পড়াশোনা রাখবা না, কারণ হচ্ছে বিকাল টাইমটা হচ্ছে আসলে পড়াশোনার সময় না, আসরের পরে আর কি। ওই সময় তুমি হচ্ছে হাঁটাহাঁটি করলা, একটু ঘোরাঘুরি করলা, ঠিক আছে? সো ওইভাবে হচ্ছে তুমি রুটিনটা তৈরি করবা। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে কি দুর্বলতা খুঁজে বের করা, তাই না? এটা হচ্ছে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটা। কারণ হচ্ছে তোমার যে বই আছে প্রত্যেকটা, বাংলা বলো, ইংরেজি বলো, আইসিটি বলো, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা অধ্যায়ে তোমার কিন্তু সমস্যা নাই। সমস্যা কি গুচি কয়েকটা 2 থেকে 3টা অধ্যায়ে তোমার সমস্যা থাকে, সেগুলোকে তোমার আইডেন্টিফাই করা। এবং আমি মনে করি তোমার টিচারে জানে না তুমি কোথায় দুর্বল। আমি সানোয়ার ভাইয়া, আমি কোনটা বুঝি না সেটা আমি জানি যে আমি এই জায়গাগুলোতে আমার দুর্বল, আমি এগুলা বুঝি না। সো তুমি ভালো করে জানো তুমি কোন বিষয়গুলোতে বুঝো না, তোমার কোনগুলোতে তোমার লেকিংস আছে। সো সেইগুলোকে তোমার কি করা আইডেন্টিফাই করা, এবং আইডেন্টিফাই করার পরে সেগুলোর উপর কি বেশি জোর দেওয়া, এবং দরকার হলে কোনো মেন্টরশিপের আন্ডারে ওইগুলা কি করা সলভ করা। সো 2-3 নাম্বার যে বিষয় সেগুলো দুর্বলতা গুলা কি করা আইডেন্টিফাই করা, এবং আইডেন্টিফাই করার পরে সেগুলো হচ্ছে কি একটু বেশি সময় দেওয়া সেগুলোর উপরে। এরপরে 4 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে নিয়মিত লেখার অভ্যাস গড়ে তোলা। দেখি ভাই তোমাদেরকে কিছু এই বিষয়ে টিপস দিবে। নিয়মিত লেখার অভ্যাস বলতে গেলে আমাদের কিন্তু আর্টসে যারা পড়াশোনা করো তোমাদের অবশ্যই এটা করতেই হবে। এটা এই দিক নির্দেশনাটা মানতেই হবে। কারণ নিয়মিত তুমি যদি না লেখাও তাহলে তোমার পরীক্ষার হলে তুমি 7টা সৃজনশীল আনসার করা খুবই টাফ। ডেফিনেটলি। তো তুমি যা পড়েছো তা অবশ্যই তোমাকে খাতায় ফুটিয়ে তুলতে হবে। তার জন্য নিয়মিত লেখার অভ্যাস তুমি যাতে খুবই টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে তুমি যাতে 7টা সৃজনশীল লিখতে পারো। ডেফিনেটলি। সো তোমার ভাই যেটা বললো যে তোমার নিয়মিত লেখার অভ্যাস করে দিলো। কেন? কারণ হচ্ছে আমরা যাই পড়ি না কেন, যাই শিখি না কেন, আমরা পরীক্ষার হলে কিন্তু মৌখিক ভাবে পরীক্ষা দিব না, আমরা পরীক্ষা দিব কি লিখিত ভাবে। অর্থাৎ তুমি যা পড়লা সেগুলো অ্যাপ্লাই করতে হবে লিখিত আকারে, তাই না? সো আর্টস স্টুডেন্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় যারা দেখি আমরা, যে আমরা অনেক স্টুডেন্টই হচ্ছে কি 7টা সৃজনশীল আমরা কি শেষ করতে পারি না।
তাই না? সো এটা কি কেন হয়? কারণ হচ্ছে ওই যে তোমার 4 মাস সময়, তখন হচ্ছে আমরা লেখার অভ্যাস করে তুলি না, জাস্ট খালি পড়েই যাই 4 মাস খালি পড়েই যাই। পরে জাস্ট যখন অ্যাপ্লাই করতে যাই তখন হচ্ছে আমরা জানি, কিন্তু এই 3 ঘন্টা সময়ের মধ্যে আমরা কি প্রশ্ন একদম লিখে শেষ করতে পারি না। সো এটা তোমার ভাই যেটা বললো, প্রতিদিন তুমি কি করবা, একটা 20 মিনিট সময় করে একটা সৃজনশীল তুমি কি টাইম দিবা, যে 20 মিনিট সময় আমি এই সৃজনশীলটা শেষ করবো, বা 15 মিনিট সময় আমি শেষ করবো। সো এইভাবে তুমি যদি নিয়মিত টাইম ধরিয়া তুমি যখন নিয়মিত লেখো, তখন পরীক্ষার হলো তোমার সবকিছু পানি হয়ে যাবে। তুমি দেখবা 3 ঘন্টার আগেই তুমি পরীক্ষা দেওয়া শেষ করে দিতে বলতেছো। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা যেটা বলবো, বোর্ড প্রশ্ন সমাধান। এটা হচ্ছে একটা অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে তোমার, ধরো তুমি যে কোনো চ্যাপ্টার পড়লা, যে কোনো একটা অধ্যায় পড়লা, সমাজকর্মের একটা অধ্যায় পড়লা, পৌরনীতি একটা অধ্যায় পড়লা, এটার পরে তোমার কাজ হচ্ছে ওই অধ্যায়ের আন্ডারে যে এমসিকিউ আছে বিগত সালে যেগুলো আসছে, এগুলো তুমি সলভ করে করলা, এবং ওইগুলোর আন্ডারে যে সৃজনশীল গুলো আছে ওইগুলো সলভ করলা। তো এটা দিলে কি হলো, তোমার কি একটা কনফিডেন্স গ্রো হলো, না আমি যে অধ্যায়টা পড়ছি এখন তো দেখি যে বিগত সালের গুলো আমি পারতাছি, তখন তোমার নিজের মাঝে একটা কনফিডেন্স হবে, না না আমি তো পরীক্ষায় আসলে আমি পারবো। সো এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে বোর্ড প্রশ্ন কি সমাধান। ঠিক আছে, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে তোমার রিভিশন দেয়া। এটা দিয়ে তোমার ভাই কিছু বলবে। রিভিশনটা আসলে আমাদের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা যা পড়েছো পূর্ববর্তী সময়ে, তোমরা তো 1.5 বছর 2 বছর অলরেডি পড়াশোনা করে এসেছো। এখন এই 4 মাস তোমাদের রিভিশনের উপরে অনেক কিছু নির্ভর করছে তোমাদের রেজাল্ট। তোমরা ভালো করে তোমরা যা পড়বে, ডেইলি অ্যাক্টিভিটিস যা করবে, ডেইলি যা পড়বে, রুটিন মাফিক পড়বে, সেগুলো আবার ওই পরবর্তী দিন আবার সেগুলো রিভিশন দিতে হবে। নাহলে আমরা আসলে ভুলে যাই, মানে আমরা আসলে পরের দিনে 80% ভুলে যাই। যদি আমরা রিভিশন দিয়ে এটা ধরে রাখতে পারি, তাহলে তুমি সেটা পরীক্ষার খাতায় ফুটিয়ে তুলতে পারো, তাহলেই তোমার পরীক্ষার রেজাল্টও ভালো হবে। থ্যাংক ইউ তোমার সামি ভাইকে, যে রিভিশন সম্পর্কে। আমি যদি আরেকটু সামারাইজ করি, তোমার ভাই যেটা বললো, আমি যেটা তোমার ভাইয়ের সংক্ষেপ, যে তোমরা দুইটা ভাবে রিভিশন দিতে পারো। দুইটা ভাবে কিভাবে? একটা হচ্ছে তুমি যে একদিন সারাদিন তুমি যা পড়লা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বা রাতে যা পড়লা, তোমার কাজ হচ্ছে পরের দিন আধা ঘন্টা বা 20 মিনিট সময় আগের দিন যা পড়ছো সবগুলো হচ্ছে রিভাইজ দেয়া। আগের দিন যা পড়ছো সব হচ্ছে 20 মিনিটের মধ্যে একটু চোখ বলাইলা যে আমি এটা পড়ছিলাম, এটা এটা এটা, তাহলে তোমার মাইন্ডের মধ্যে একটা কি অটোমেটিক এগুলো সেভ হইতে থাকবো। আর একটা রিভিশন যেটা হচ্ছে উইকলি রিভিশন, সেটা হচ্ছে তোমার এক সপ্তাহে যা পড়ছো একদিন ফিক্সড করো, যে ওই এক সপ্তাহের যা পড়ছো সব তুমি কি দিবা, রিভাইজ দিবা। তাহলে দেখো দুই ভাবে রিভাইজ দিতেছে, একটা হচ্ছে প্রতিদিন যা পড়তেছো পরের দিন তার রিভাইজ দিতেছো 20 মিনিটে, আর একদিন ফিক্সড করবা সপ্তাহে, যেদিন হচ্ছে কি পুরা সপ্তাহের পড়াটা তুমি কি করবো, ওই দিন তুমি কি দিবা, আবার রিভাইজ দিবা। তো এইভাবে তুমি যদি নিয়মিত দেখো 4 মাস যদি পড়ো, শিখতেছো রিভাইজ দিতে, তাহলে দেখবো তোমার প্রত্যেকটা ইনফরমেশন সেভ হয়ে যাইতেছে। সো রিভিশন না দিলে যা হবে, তুমি দেখতেছো যেদিন মুখস্থ করছো বা যেদিন যেটা পড়ছো ওই দিন একদম আলহামদুলিল্লাহ 100-100 মনে থাকবো। 3-4 দিন পরে যদি তুমি তো হাতে নিয়ে দেখো, দেখো অনেক কিছু তুমি ইনফরমেশন ভুলে গেছো। সো রিভিশনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, এরপরে যেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম। আমরা আসলে পর্যাপ্ত ঘুম আমাদের জীবনে খুবই দরকার। আমরা আসলে পড়াশোনার ক্ষেত্রে আমাদের শারীরিক থেকে মানসিক অনেক প্রেশার ক্রিয়েট হয়। তো তুমি যদি পর্যাপ্ত না ঘুমাও, তুমি আসলে দেখা যাবে তোমার অন্যদিকে তুমি মানে সময় বেশি দিচ্ছ। মানে ঘুম যদি না হয়, তাহলে তুমি পড়াশোনায় তুমি ভালো করে মন দিতে পারবা না। ঠিক আছে, তো তোমার আসলে ঘুমটা খুবই দরকার। ওকে। সো দেখো আমরা যখন পড়াশোনা করতাম, আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল ছিল যারা হচ্ছে তোমার সারা রাত পড়াশোনা করতো। দেখতাম যে পরের দিন আমাদের যখন প্রাইভেটে আসতো বা যে বন্ধুর সাথে দেখা হইতো, তখন তখন বন্ধু অসুস্থ বা হচ্ছে তোমার ঘুম বলতো যে বন্ধু খালি ঘুম ঘুম লাগে। সো এটা কিসের কারণে হয়েছে? কারণ সে তো সারা রাত জেগে পড়াশোনা করছে। সো তুমি যদি একটা মানুষ যদি সারা রাত বা হচ্ছে 3টা-4টা পর্যন্ত পড়াশোনা করে, তো তার মাথাটা এমনি হ্যাং হয়ে যাবে, ব্রেনটা হ্যাং হয়ে যাবে, তখন তুমি চাইলেও কোনো কিছু সহজ জিনিস বুঝবা না, ব্রেন ফাংশন করবে না। এই জন্য আমি তোমাকে যেটা বলবো, যে রাতের বেলা একটা পর্যাপ্ত টাইম, সার্টেন টাইম 6 ঘন্টা বা 7 ঘন্টা তুমি ঘুমাও, তাহলে তোমার ব্রেনটা ফাংশন করবে এবং খুব সহজে তুমি যে কোনো আয়ত্ত করতে পারো। ঠিক আছে, সো পর্যাপ্ত ঘুম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে শেষে যেটা হচ্ছে, এটা হচ্ছে মেন্টরশিপ। আমি মনে করি এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে মেন্টরশিপ। দেখো অনেক জিনিস আছে যে তুমি কি বুঝবা না, তাই না? সো এটার জন্য আসলে দরকার হচ্ছে একটা মেন্টরশিপ। বাংলার জন্য একটা মেন্টরশিপ দরকার, একজন মেন্টর দরকার। ইংলিশের জন্য একটা মেন্টর দরকার। তারপর হচ্ছে কি গণিতের জন্য, আইসিটির জন্য একটা মেন্টর দরকার। ঠিক আছে, সো মেন্টরে যে জিনিসটা করবে, দেখো কঠিন কঠিন বিষয়গুলো তোমাকে গুছাইয়া দিবে, জাস্ট তুমি খালি পড়বা, তাই না? কঠিন বিষয়গুলো তোমাকে একদম ট্রিক্স আকারে সহজ করে তোমাকে গুছাই দিব, তোমার জাস্ট খালি কি পড়া। সো এই জন্য মেন্টরশিপ ফলো করা। সো আমার যে চ্যানেল তোমরা সবাই জানো, যে ইংলিশ উইথ সানোয়ার শিকদার, এই পেজে আমি তোমার এই 4 মাস সময়ের মধ্যে তোমার এইচএসসি পুরা প্রত্যেকটা টপিক আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা জাস্ট খালি ক্লাসগুলো করবা। ঠিক আছে, সো আমার ক্লাস যে করবা এরকম না, তোমার যার ক্লাস তোমার ভালো লাগে, অর্থাৎ একজন স্টুডেন্টের সবার ক্লাস ভালো লাগে না। তোমার যার ক্লাস ভালো লাগে তুমি তার ক্লাস দেখবা। ঠিক আছে, যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে তুমি ক্লাস করবে, তবে আমি তোমাদের
ইংলিশের প্রত্যেকটা টপিকস, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে বোঝাই দিবা, এখান থেকে তুমি পারবা। ঠিক আছে, সো এখন এই ছিল তোমার আমাদের এই যে 8টার মতো তোমার পয়েন্ট আউট আমরা করছিলাম, যেগুলো তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি ভালো করা সম্ভব। তো তোমার সামি ভাই হচ্ছে তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে, দেখি সামি ভাই। আচ্ছা, তোমরা অলরেডি তোমরা ইংলিশ উইথ সানা শিকদার ভাইয়ের সাথে আছো। তোমরা যদি ইংলিশ উইথ সানা শিকদার ভাইয়ের সাথে তুমি যদি প্রত্যেকটা ভিডিও খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, তাহলে তোমাদের আসলে 80% রিভিশন হয়ে যাবে, বাকিটা তোমাদের 20% তোমাদের নিজেদের প্রচেষ্টায়। তোমরা দেখবে যে ভাই খুবই খুঁটিয়ে খুঁটিয়ে পড়াচ্ছে তোমাদেরকে। তোমরা ইংলিশ বলো, বাংলা বলো, ইংলিশটা ভাই অনেক গুরুত্ব, মানে একদম ট্রান্সলেট করে করে পড়ায়, যেটা তোমাদের জন্য খুবই উপকারী। ঠিক আছে, তো তোমরা ভাইকে ফলো করো, তোমরা দেখো, তোমরা ইনশাল্লাহ তোমাদের ভালো রেজাল্ট হবে। আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে রাখি, তুমি এই প্রত্যেকটা টপিক তুমি আমার এই পেজে পাবো, এবং ইউটিউব যে চ্যানেল ইংলিশ উইথ সানোয়ার শিখতে, সেখানেও পেয়ে যাবা। ঠিক আছে, সো তোমরা প্রত্যেকটা ক্লাস নিয়মিত পাওয়ার আগে, মানে সবার আগে যাতে পাইতে পারো, এই জন্য তুমি পেজটাকে ফলো দিয়ে রাখো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সো আমরা প্রত্যাশা করি আমরা করি আসলে তোমরা প্রত্যাশা করি। তোমরা যদি ঠিক মতো 4 মাস গোছালো প্রিপারেশন নাও, হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা এইচএসসি তে ইনশাল্লাহ এ প্লাস পাইতে তোমরা বাধ্য, ইনশাল্লাহ এ প্লাস তোমরা নিশ্চিত করবা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ আল্লাহ হাফেজ, হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ।